উত্তরবঙ্গের পথ চলা এবার ঢুকছে তার চতুর্থ অধ্যায়। আজ দেখব দার্জিলিংয়ের সেই মনমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘা, যা নিজের মহিমায় পুরো শহরকে জাগিয়ে তোলে। ঘুরে দেখব ইতিহাস, বিশ্বাস আর গল্পে ভরা মহাকাল মন্দির, যেখানে মেঘ আর ধূপের ধোঁয়া একই ভাষায় প্রার্থনা করে। আর শেষে থাকবে এক এক্সক্লুসিভ অভিজ্ঞতা, বন্দে ভারতে ফেরা, দ্রুত গতি, আরাম আর দেশের নতুন প্রযুক্তির স্পর্শ। আমি তোমাদের হোস্ট ময়ূখ। ওয়েলকাম টু পরিযায়ী পাখি। গুড মর্নিং ফ্রম দার্জিলিং ম্যাল। এখন প্রায় 6:45 বাজে। আমি এই ম্যালের রাস্তাটা দিয়ে পিছন দিকে যাচ্ছি। ওয়েদার কিন্তু প্রচণ্ড ক্লিয়ার আজকে। কিছুক্ষণ আগে সানরাইজটা ক্যাপচার করতে পেরেছি ভালোভাবে আমাদের হোটেলের ব্যালকনি থেকে। তো এখন যাচ্ছি ম্যালের পিছন দিকে। খুব হাই চান্সেস যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। সো যাই, গিয়ে দেখি তার আদৌ দেখা পাওয়া যাচ্ছে কিনা ওখান থেকে। এখানে কিন্তু লোকাল লোকজনরা প্রত্যেক দিন এই রাস্তাটা ধরে পুরো পিছন দিক থেকে ঘুরে ওই দিক দিয়ে বানু ভবনের সামনে দিয়ে এরা রানিং করে, এক্সারসাইজ করে। তাই জন্য এখানে মানুষজন আমাদের সমতল ভূমির ওখানের লোকজনদের থেকে অনেক ফিট হয়। স্পেশালি ওদের লেগসগুলো একবার দেখবে, খুব ওয়েল ট্রেন্ড তারা। ইচ অ্যান্ড এভরিওয়ান, বিভিন্ন বয়সের মানুষরা এখানে সকালবেলা এক্সারসাইজ করছে। তাই আজকাল নিশ্চয়ই শুনেছো তোমরা যে ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউবে যারা হিলসের পেজ ফলো করো, ওখানে নিশ্চয়ই শুনেছো যে কাঞ্চনজঙ্ঘার কিন্তু আসল নাম কাঞ্চনজঙ্ঘা নয়। কারণ আমাদের দেশে এই ব্রিটিশরা আসার আগে কিন্তু এই যে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, এইটার নাম কিন্তু ছিল টিবেটান ভাষায় খানচেনজোয়া। খা মানে 5টা, ঠিক আছে, আর জোয়া মানে হচ্ছে 5 স্নো, বলতে পারো স্নো পিক ট্রেজার্স, ঠিক আছে, 5টা পিক যেটা বরফে ঢাকা, আর দ্যাটস লাইক ট্রেজার। সো ওইটার অরিজিনাল প্রনাউন্সিয়েশন হচ্ছে খানচেনজোয়া, কিন্তু কাঞ্চনজঙ্ঘা বলে কিন্তু কোনো প্রনাউন্সিয়েশন হয় না, ঠিক আছে। তো ব্রিটিশরা যখন এসছিল, তারা কাঞ্চনজোয়াটা খানচেনজোয়া ঠিক করে উচ্চারণ করতে পারতো না, তাই জন্য ওরা কাঞ্চনজঙ্ঘা দিয়ে দিয়েছিল নাম। তো তখন থেকেই কাঞ্চনজঙ্ঘা হয়ে এসছে। সো বেসিক্যালি কাঞ্চনজঙ্ঘার কিন্তু কোনো নামের নেই, ইটস খানচেনজোয়া এরকম। আমারও একটু বলতে অসুবিধা হয় অ্যাকচুয়াল অরিজিনাল প্রনাউন্সিয়েশনটা। অসাধারণ অসাধারণ, পুরো জল জল করছে, দেখাচ্ছি, দারুণ দারুণ। আজকের দিনটা, সকালবেলা ওঠাটা সত্যি সার্থক। জাস্ট দেখো একবার, আমি জুম করছি। পুরো স্লিপিং বুদ্ধা দেখা যাচ্ছে। ওয়াও, দার্জিলিং ম্যাল আর এই কাঞ্চনজঙ্ঘা দেখবার অনুভূতিটা প্রত্যেকবার নস্টালজিক, প্রত্যেকবার, এভরি টাইম দারুণ। এটা হচ্ছে এখানকার জিমখানাটা, যেটা ম্যালের পিছন দিকে। এখানে কিন্তু সবাই এক্সারসাইজ করে, আর এক্সারসাইজ করতে করতে এই হচ্ছে সামনের দৃশ্যপট। এরা সবাই
সব ছুটে ছুটে আসছে, হাতে স্টিক আর গ্লাভস পরে ব্যাগ নিয়ে ওরা পরিষ্কার করছে অ্যাকচুয়ালি। এখানকার স্কুল থেকে হয়তো কোনো গার্লস স্কুল থেকে হয়তো কোনো এটা কিছু করাচ্ছে, অর্গানাইজ করেছে। সবাই কিন্তু পরিষ্কার করবে এখন এই রাস্তাটাকে। ওইখানে যে একটা স্টল বসেছে, ওই স্টলটা হচ্ছে মানে লোকাল লোকজনরা অর্গানাইজ করেছে। সেটা হচ্ছে ক্লিনিং ফর, মানে এখান থেকে তোমরা আই গেস রেজিস্ট্রেশন করে এই আশেপাশে তোমরা পরিষ্কার করতে পারো এই জায়গাটাকে। যত নোংরা আবর্জনা আছে ব্যাগ দিয়ে দেবে ওরা, আর যে যত পরিষ্কার করতে পারবে সে অনুযায়ী তাদেরকে পুরস্কার দেওয়া হবে। মেডেল রাখা আছে দেখলাম। এখন বাজে হচ্ছে 10:30 আর আমি দাঁড়িয়েছি এই দার্জিলিং এর ন্যালে দুর্গা মণ্ডপের সামনে। আমি একটু ভিতরটা দেখাতে চাই। এখন যাচ্ছি মহাকাল মন্দিরে পুজো দিতে, আর মহাকাল মন্দিরটাও একটু ঘুরে দেখাচ্ছি। মহাকাল মন্দির ঢোকার রাস্তা এটা কিন্তু অবজারভেটরি হিলে অবস্থিত। এই হচ্ছে সেই মহাকাল মন্দির। চলো যাওয়া যাক। সামনেই রয়েছে এই উইন্ডমেয়ার হোটেল। এটা কিন্তু দার্জিলিংয়ের খুবই একটি অ্যান্টিক বলতে পারো, অনেক পুরনো হোটেল। আর এখানে কিন্তু এখন মানে ক্যাফেও করে দিয়েছে, মানে ভিতরে দেখতে পাচ্ছ ক্যাফে আছে। এখানে কিন্তু এমন নয় যে তোমাকে হোটেলে রুম নিতে হবে, এখন আগে নিতে হতো, কিন্তু এখন চাইলে জাস্ট ক্যাফেতেও তোমরা গিয়ে খাওয়া দাওয়া করতে পারো। এই যে মহাকাল মন্দিরটা, এইটা প্রাথমিকভাবে একজন লামা ছিল, তার নাম লামা দোরজে রিনজিং। আর প্রথমে অনেক আগে, খুব সম্ভবত 1765 সালে এই লামা দোরজে রিনজিং এখানে মহাকাল মন্দিরে এখানে দর্জিলিং মোনাস্ট্রি বলে ওটাকে স্থাপিত করে। তো ওই দর্জিলিং মোনাস্ট্রি থেকেই কিন্তু এই নামটা এসছে জায়গার, দার্জিলিং। ব্রিটিশরা যখন আসে তখন সে কিন্তু ওরা উচ্চারণ করতে পারতো না দর্জিলিং, তো ওরা নাম দিল দার্জিলিং। পরের দিকে 1782 সালে বলা হয় এখানে সেলফ ম্যানিফেস্টেড 3টে শিবলিঙ্গ, যেরকম কিনা ব্রহ্ম বিষ্ণু শিবা এসেছিল। আর সেই ঘটনায় হয় এখানে মহাকাল মন্দিরের, মানে বলতে পারো এই মোনাস্ট্রি থেকে মহাকাল মন্দিরের যে ট্রানজিশনটা, এটাই। আরেকটাও ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে গোর্খা সেনাবাহিনী 1768 ও তারপরে 1815 সালে মোনাস্ট্রি ধ্বংস করে দিয়েছিল। সো তারপর মোনাস্ট্রিটি মানে ভুটিয়া বাস্তি বলে একটা জায়গা আছে, ওখানে এখন মানে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। আর আজকের দিনে এই মহাকাল মন্দির একটি ধর্মীয় সাংস্কৃতিক বলতে পারো মানে মিলবন্ধন, মানে বুদ্ধিস্ট আর হিন্দু ধর্মের মধ্যে। এখানে বুদ্ধিস্টরাও আসে, নেপালিরাও আসে, আর হিন্দুরাও আসে। এই হচ্ছে মহাকাল মন্দিরের ডিটেলস। আর উপরে এখানে কিন্তু বাদর অনেক দেখতে পারবে, সো বাদর থেকে কিন্তু একটু বি কেয়ারফুল। এখানে কিছু জিনিস আছে, যদি তোমরা যখন পুজো দেবে এখান থেকে সেই জিনিসগুলো সংগ্রহ করতে পারো। দিয়ে কী কী আছে, এইটাই হচ্ছে 100 টাকার ডালা বলতে পারো। আর এখানে 100 টাকারও আছে, 150 টাকারও আছে। 100 का भी है, 50 का भी है। 100 का भी है, 50 का भी है। আচ্ছা, ওকে, চলো এই ডালা নিয়ে পুজো দিয়ে আসি, তারপরে ব্রেকফাস্ট করতে যাবো। এই দিকটা বজরংবলী মন্দির আছে, যারা হনুমানজিকেও পুজো দিতে চাও। লাস্টবার এসে হনুমানজির পুজো দিয়ে গেছিলাম। এই হচ্ছে মেন এন্ট্রান্সটা। এখানে কালী মন্দিরও রয়েছে, আর এটা হচ্ছে প্রাইম মন্দিরটা। সব জায়গায় পুজো হচ্ছে। এখানে সব হাতের ডালাগুলো বেঁধে গেছে। এই হচ্ছে মেন মন্দির।
এখানে এইখানটা সব প্রদীপ জ্বালানো হয় আর কি। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, এই খোলরগুলো যখনই কোনো মোনাস্ট্রি বা মন্দিরে এরকম থাকবে, আর যখন তোমরা ঘোরাবে মেক শিওর যে এটাকে তোমরা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাও। এটা নিয়ম, খোলরো সবসময় ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাতে হয়, কখনো উল্টো দিকে ঘোরাবে না, এইদিকে ঘোরাবে না, সবসময় ক্লকওয়াইজ। আমার কমপ্লিট মহাকাল মন্দির পুজো দেওয়া। আমার খুব দেখানোর ইচ্ছা ছিল যে এই জায়গাটা আমি মানে আমার ভিডিওতে একটুখানি হলেও রাখবো। সো একটুখানি দেখো, টাইম নিয়ে দেখো, জায়গাটা ভালো লাগবে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ক্লকটা দেখা যাচ্ছে, বানু ভবনে ক্লকটা দেখা যাচ্ছে, ওই যে। আর এখান থেকে কিন্তু পুরো দার্জিলিং শহর দেখা যায়। এটাই হচ্ছে অবজারভেটরি হিল, যেটা আগে দার্জিলিং মনাস্ট্রি ছিল। দার্জিলিং, এই হচ্ছে তার ইতিহাস। করতে কালকে যেরকমটা দেখিয়েছিলাম, এই ক্যালডেন ক্যাফে টিবেটান, যেটা অথেন্টিক এখানে টিবেটান খাবার পাওয়া যায়, থুকপা বলো, মোমো, সাফালে, আরও বিভিন্ন টিবেটান আইটেম, ওখান থেকেই আজকে ব্রেকফাস্টটা করব। এখানেও কিন্তু বিভিন্ন প্রোডাক্টস রাখা আছে, দেখতেই পাচ্ছ, যে লং নুডলসগুলো, প্লাস এখানে ওনাদের কিচেন, অ্যান্ড এর হচ্ছে ওদের সিটিং এরিয়া। ব্রেকফাস্টে নিয়েছি চিকেন থুকপা, আর মেনু কার্ডটা হবে একবার। তোমরা এখানে ব্রেডের অপশন পেয়ে যাবে, টিবেটান ব্রেড উইথ জ্যাম, দেন ইউ হ্যাভ কফি, তারপরে তোমার চপসুই আছে। এটা আমার ফার্স্ট টাইম এখান থেকে, অনেক ভিডিও দেখেছি এই জায়গাটার। সো এবার আমিও চলে এসেছি এখানে খেতে। ওকে 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 ম্যাডাম, ওকে একবার मैं चख के देखता हूँ। एकदम करेक्ट। ओके ओके। अच्छा, ये चटनी में ये वाला क्या मतलब धनिया का, टोमेटो? जो बोलता है ना यहाँ का लोकल मिलता है ना। अच्छा ओके, अच्छा दाल मतलब गोल गोल होता है ना। अच्छा, दाल कुशन बोलता है ना। अच्छा, टेस्ट होता है। और ये धनिया नहीं हरा वाला चटनी। हर्बल, हरा वाला चटनी। ओके, पुदीना वाला? नहीं पुदीना नहीं, सिर्फ हरा मतलब। अच्छा हरा ओके, कुशन है। अच्छा, थोड़ा मिर्चा डाल के। मिर्चा है। ओके ओके। वो सॉस है। वो सॉस है, वो तो सोया सॉस, विनेगर टाइप का। ओके, चिकन দেয়া আছে, চিকেনের পিস, ভেজিটেবলস দেয়া আছে। এই হচ্ছে টোটাল থুকপাটা। इजिप्ट का मम्मी तो नहीं है ना? इजिप्ट में भी मम्मी है ना एक। ठीक है ओके। अच्छा जी। मोमो फिर से कितने का आएंगे। प्लेट है? 120 है, 8 पीस रहेगा। चिकन मोमो। जी चिकन मोमो। बेस मोमो 70 रुपये 8 पीस ही रहेगा। चाफले बोलता है ना, हाँ, वो चाफले गोल बोलते होता है, हैं, वो जानते हैं, खा के गए हैं पहले। टाइपो बोलता है, वो होता है, सभी बनता है। आप ही करते हैं सब? नहीं, अंकल बनाते हैं, दोनों मिलके करते हैं। और भाई भी 3 जन है, हम लोग फैमिली चलाते हैं ना। ठीक है ठीक है। ओके बाय बाय, थैंक यू। ओके। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জলিনের ব্যালকনিতে, আর সময় ঘড়ি বলছে 2:30 বাজে। আর আজকে সকালে দেখালাম তোমাদের সবাইকে কাঞ্চনজঙ্ঘার কি অসাধারণ দৃশ্য। যেহেতু এতটাই ওয়েদার ক্লিয়ার, আজকে কিন্তু সারা দিন দার্জিলিং শহরে মানে কড়া রোদ। এই এখন জাস্ট কিছুক্ষণ থেকেই কিন্তু এই রোদের তাপটা একটু কমেছে, আর এই হাওয়াটা যে দিচ্ছে এখন মনে হচ্ছে কি হ্যাঁ একটা হিল স্টেশনের মতন একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর ওই কাঞ্চনজঙ্ঘা দেখে আসার পরে ঘরে ফ্রেশ ট্রেশ হয়ে গেছিলাম, মহাকাল মন্দিরটা দেখালাম, দেখলে তোমরা। তারপরে আমি ব্রেকফাস্ট করে আমি ঘরেই চলে এসেছিলাম, তখন থেকে ঘরেই ছিলাম, ল্যাদ খাচ্ছিলাম, টুকটাক একটু রিলস ওইসব একটু দেখছিলাম, নিজেও এডিটিং করছিলাম। তারপরে এই উঠে এবার যাব লাঞ্চ করতে বাইরে। ইচ্ছে আছে মহাকালে লাঞ্চ করার, কারণ ওখানে ভালো বাঙালি খাবার পাওয়া যায়, আগেও খেয়েছি। তো যদি ওখানে একান্ত খুব ভিড় থাকে তাহলে অন্য কোনো ভালো বাঙালি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, ভাত টাত খাবো। আর কাল হচ্ছে আমাদের এনজিপি থেকে ট্রেন নাম্বার 22-302, নিউ জলপাইগুড়ি টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, যেটা কিনা এনজিপি থেকে ছেড়ে যাবে 3টের সময়, আর আমরা পৌঁছবো হাওড়াতে 10:30টার সময়। বিফোর টাইম অনেক সময় পৌঁছে দেয়, তাড়াহুড়ো করে কালকে বেরিয়ে পড়তে হবে। এইবার দার্জিলিং আজকে ইচ্ছা ছিল কয়েকটা জায়গা দেখানোর, তবে দেখালাম না, কারণ লাস্টে আমি আজকের প্ল্যানগুলো ক্যান্সেল করে দিলাম, যেহেতু অনেকটাই টায়ার্ড ছিলাম, কালকে অনেক জার্নি করেছি। আর কালিম্পং থেকে কালিম্পং থেকে দার্জিলিং অনেকটাই, তো এতটাই জার্নি হয়েছে, প্লাস
এতটা গরম এখানে, বেলার দিকটা এতটা গরম হচ্ছে, সো আমি ভাবলাম যে থাক, নেক্সট বার যখন আসবো তখন প্রত্যেকটা জায়গা আমি তোমাদেরকে সবাইকে দেখাবো। আমি আগেও দুবার যখন দার্জিলিং আসলাম আমি সবটাই ঘুরে নিয়েছি, কিন্তু যেহেতু সবাইকে আমি দেখাবো ভিডিওতে, তো আমি সেইগুলোকেও তুলে ধরবো নেক্সট বার। বাজে এখন হচ্ছে 4টে। গ্রিনাইজের সামনে এটা কিন্তু ফাঁকা, অদ্ভুত ব্যাপার, পুরোটাই ফাঁকা। আর এখানে অন্য সময় কিন্তু লোকজনের ভিড় থাকে ফটো তোলবার জন্য, হয়তো সন্ধ্যেবেলার দিকে হয়তো আবার ভিড় হবে। এনাদেরকে দেখো কত ভারী জিনিস কেরম ভাবে নিয়ে যাচ্ছে। এখন 4টে বাজে, এই সবে মহাকাল রেস্টুরেন্ট থেকে খেয়ে আসলাম। আমি নিয়েছিলাম চিকেন থালি, আর মা আর বাবা নিয়েছিল কাতলা থালি। আর এই জায়গাটা হচ্ছে আমাদের জলিনের টেরেসটা। এখান থেকে জাস্ট ভিউটা দেখো একবার, চারিদিকটা খোলা আর সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাভলি। সন্ধ্যাবেলায় এখানে মানে মানে বসার বললে জায়গা ওরা চেয়ার দিয়ে দেবে, এক কাপ চা বা কফি নিয়ে কিন্তু দারুণ লাগে। আর ঠিক এইটাই হচ্ছে ম্যাল, এইটা হচ্ছে ম্যাল, মানে একদম ম্যালের উপরে ওটা। আর প্রাইস রিজনেবল, আমি তো ভিডিওতে দিয়েই দিয়েছি, কন্ট্যাক্ট নাম্বারও দিয়েছি, প্লাস প্রাইসও দিয়েছি। হ্যাঁ, এখানটায় কিন্তু রেনবোটা ফর্ম হয়েছে, ওই যে হ্যাঁ একদম ওয়াইডে নিলে কিন্তু দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার, এখানটা কিন্তু রেনবো ফর্ম হয়েছে, ওই যে রেনবোটা। এগুলো কিন্তু পাখি উঠছে একসাথে গোল গোল করে, দেখো এই দেখো। গুড মর্নিং। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জলি ইনের রিসেপশনে, আর এখন চেক আউট করছি আমাদের ট্রেন বন্দে ভারত এনজিপি টু হাওড়া। আজকেই পৌঁছে যাবো 10:30টার সময় রাত্রিবেলা হাওড়াতে। সো আর এখন বাজে হচ্ছে 8:14। সো মোটামুটি 2টোর মধ্যে বন্দে ভারত ধরতে হলে 2টোর মধ্যে এনজিপিতে চলে যাওয়াটা বেটার। আর তাই জন্য রোহিণী দিয়ে নামাটা আই গেস একটু আমাদের জন্য সেফ হবে, বিকজ মিরিক দিয়ে একটু রাস্তাটা মানে লং, তো দেরি হতে পারে। আর যেহেতু এটা শিলিগুড়ি নয়, মানে শিলিগুড়ি হলে হয়তো কাছে হতো, তো এটা এনজিপি আরও পরে, তো হাতের টাইম নিয়ে আর মাঝখানে দাঁড়াবো, একটু কিছু খাবো, ব্রেকফাস্ট তো করিনি সেরকমভাবে। সো এই হচ্ছে, চল ক্লিয়ার, এখনও কিন্তু ওয়েদার ক্লিয়ার পুরো। আমাদের বাবান ভাই ওই বানু ভবনের সামনে এসে ওয়েট করছে, তো ওখানে যাচ্ছি। আর যেহেতু এখানে কোনো গাড়ি ঘোড়া আসে না, তো নয় ওইদিকে ক্লক টাওয়ারের ট্যাক্সি স্ট্যান্ড, আর নয়তো বানু ভবনের এখানে যে ড্রপ পিক আপ অ্যান্ড ড্রপের প্লেসটা আছে ওখানটাতে। তো গিয়ে এবার রওনা দেবো, জার্নিটা শুরু করে দিই। দার্জিলিংয়ের এই সকালের আলোটা আজ একটু অন্যরকম। শহরটা ধীরে ধীরে জেগে উঠছে, আর আমরা গাড়িতে উঠে বিদায় নিচ্ছি এই পাহাড়ি ব্যস্ততার রাজ্য থেকে। রাস্তা নামতে শুরু করতেই পাহাড়ের কোলে লুকোনো নীরবতা আমাদের সাথে হাঁটতে শুরু করলো। কুয়াশা মাঝে মাঝে জানলার পাশে এসে সব কিছু হারিয়ে দেয় সাদা একটা স্বপ্নের ভিতরে, তারপর আবার মিলিয়ে যায় নতুন দৃশ্য খুলে দিয়ে সামনে। মোড়ের পর মোড়, প্রতি বাঁকে পাহাড় আমাদের নতুন গল্প শোনায়। দূরে দেখা যায় ছোট্ট ছোট্ট গ্রাম, রঙিন ঘর আর নরম ধোয়ার লেপ্টে থাকা সকাল। এই যে আমরা এখন সোনাদা ক্রস করছি। জানলার বাইরে তাকিয়ে থাকলেই বোঝা যায় এখানে সময় একটু ধীরে চলে, এখানে হাওয়াও একটু বেশি শান্ত, এখানে প্রকৃতি নিজের ভাষায় কথা বলে।
আমরা আবার পথে, নতুন অধ্যায়, নতুন পাহাড়, আরও অজানা সৌন্দর্যের খোঁজে। এখন এই সোনাদা জাস্ট ক্রস করলাম, সোনাদা ক্রস করে অন দ্য ওয়ে টুয়ার্ডস কার্শিয়াং। তো ব্রেকফাস্ট তো এখনও করা হয়নি, সো এই জায়গাটা দাঁড়ালাম। এখানে দোকান আছে আমাদের, পাওয়ানদা বললো যে এখান থেকেও খাওয়া দাওয়া করে, রেগুলার কাস্টমার। তো যাই এখান থেকে একটু ব্রেকফাস্ট করে নিই হালকা কিছু। হচ্ছে ব্রেকফাস্ট, ম্যাগি আর উপর দিয়ে ডিম। সকালের ব্রেকফাস্টটা সেরেই আবার পথে। গাড়ির সামনে খুলে যাচ্ছে দার্জিলিংয়ের সেই চিরচেনা পাহাড়ি রাস্তা, কিন্তু আজকের যাত্রায় আছে একটু অন্যরকম অনুভূতি। বাদিক দিয়ে পাশাপাশি চলতে থাকে টয় ট্রেনের সেই পুরনো ট্র্যাক, যেন পাহাড়ের হৃদস্পন্দন, কখনো গাড়ির ঠিক পাশে, কখনো বাড়িঘরের আঙ্গিনা পেরিয়ে ধীর গতিতে এগিয়ে যায় পাহাড়ি স্মৃতির বাহনটা। এই পথটায় তাড়া নেই, কোথাও পৌঁছনোর দৌড় নেই, এখানে যাত্রাই গল্প, রাস্তার প্রতিটা বাঁকেই একটা নতুন দৃশ্য। দার্জিলিং ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছে, কিন্তু পাহাড়ের টান রয়ে যাচ্ছে একই রকম। মনে হচ্ছে প্রতিটা মুহূর্ত বলছে, চলে যাবি ঠিকই, তবে আবার ফিরে আসবি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্টে কিন্তু তোমার মতামত জানাতে ভুলো না। সাবস্ক্রাইব করে দিও আর ইনস্টাগ্রামেও ফলো করে দিও। এই যে অন দ্য ওয়ে টু এনজিপি, একবার গিদ্দা পাহাড়টায় ঘুরতে এসেছি, একবার দেখিয়ে দিই গিদ্দা পাহাড়টা কীরকম জায়গায়। গিদ্দা পাহাড়ে আসতে হলে যখন কার্শিয়ং থেকে তোমরা বেরোবে, মানে টুয়ার্ডস এনজিপি, কার্শিয়াংয়ের যে মেন গেটটা আছে, মেন গেটটা থেকে দেখবে একটা রাস্তা নিচে রোহিণীর দিকে চলে যাচ্ছে, আর একটা রাস্তা বাঁদিকে উঠে যাচ্ছে। সো বাঁদিক দিয়ে আরেকবার উঠতে হবে, উঠে অ্যাকচুয়ালি এটা হচ্ছে হিলকাট রোডের রাস্তা এসে যদি আসো তাহলে ফার্স্টেই পড়বে গিদ্দা পাহাড়। ভিউটা দেখো, এদিকটা কিন্তু পুরো ভিউ এখন পুরো মেঘে ঢেকে গেছে। আর এইটা হচ্ছে এই পাহাড়টাকে বলছে গিদ্দা পাহাড়, আর এদিক থেকে টোটাল পুরো ভিউ দেখা যায়। এই গিদ্দা পাহাড়ে যেখানে ভিউ পয়েন্টটা, এই ভিউ পয়েন্টটা না মানে স্ট্রাকচারটা এমনভাবে করা, 3টে পার্ট আছে, মানে এইখান থেকে সিঁড়ি দিয়ে নামছে, আরও এদিক থেকে নেমে যাচ্ছে। আর আমি এতক্ষণ ছিলাম এই উপরটায়। আর যদি একটু দূর থেকে দেখাই, যখন এই পজিশনটায় মনে হচ্ছে পুরো সামনে মেঘ, আর এখানটায় কিন্তু জায়গাটা শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, এদিকটা হচ্ছে নিচটা, এখানেও কিন্তু মানে কেউ যদি হেঁটে যেতে চায়, গিয়ে ফটো তুলতে পারে, বেশ সুন্দর লাগবে, পিছনে ল্যান্ডস্কেপটা দারুণ। আর এরকম ওয়েদার থাকলে আমি বলবো ইটস আ মাস্ট রিকমেন্ডেড প্লেস, কারণ মেঘ রয়েছে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু জায়গাতে পাহাড়ে রোদ পড়ছে দেখা যাচ্ছে। এখানে যদি একদম কড়া রোদ্দুর থাকে তাহলে না মানে পুরো, যেহেতু উঁচু জায়গা না, তো পুরো রোদটা একদম লাগবে, তখন একটু অস্বস্তি হবে। যেহেতু একটু মেঘ রয়েছে, চারিদিকটা মেঘে ঢেকে যাচ্ছে, দারুণ লাগছে। সো যখনই তোমরা এনজিপি থেকে দার্জিলিংয়ের দিকে যাবে ভায়া রোহিণী হয়ে, সো ইটস আ মাস্ট রিকমেন্ডেড প্লেস যে কার্শিয়ং ঢোকার আগে একবার তিনধারিয়ার দিকে যাবে, মানে হিলকাট রোডে, ওখানেই কিন্তু এই ভিউ পয়েন্টটা আছে। সামনে নেতাজি সুভাষ চন্দ্র বোসের একটা মিউজিয়াম আছে, আর একটু এগিয়ে গেলে চিমনি, আই লাভ চিমনি ভিউ পয়েন্ট আছে। গিদ্দা পাহাড় থেকে নিচে কিন্তু অনেক খাবারের দোকানপাট আছে, তো চাইলে এখানে খেতে পারো। এই মুহূর্তে একটু কফি খাচ্ছি, কফি খেয়ে তারপরে একদম ডিরেক্ট এনজিপির জন্য রওনা দেবো, কারণ অলরেডি 12টা বাজে আর আমাদের ট্রেন কিন্তু 3টের সময়। সো দুটোর মধ্যে তো ঢোকার চেষ্টা করতেই হবে একটা আমাদের। গিদ্দে পাহাড়ের এই শেষ দৃশ্যটা বুকের মধ্যে জমা করে
এবার রওনা হলাম এনজিপির উদ্দেশ্যে। এই যে কার্সিয়াং থেকে এবার আমরা বেরোচ্ছি। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা এবার ধীরে ধীরে সরল হচ্ছে, আর মনটা কেমন জানি অদ্ভুত শূন্য হয়ে যাচ্ছে। বিদায় নিচ্ছি এই পাহাড়ের শান্তি, পাইন গাছের ফাঁক দিয়ে আসা আলো, আর সেই নিঃশব্দ হাওয়ার কাছ থেকে, যে হাওয়া প্রতিটা কোনায় গল্প বলতো। গাড়ির জানলার বাইরে পাহাড় ধীরে ধীরে পিছু হাঁটছে, কিন্তু যাত্রার স্মৃতিগুলো আরও কাছে টেনে নিচ্ছে ভিতরের কোনো এক জায়গাকে। প্রতিটা ভ্রমণই হয়তো এমনই, গন্তব্য পাল্টায় কিন্তু অনুভূতি থেকে যায় হৃদয়ের গভীরে। আজকের পথটা শেষ ঠিকই, কিন্তু গল্প এখানেই কিন্তু শেষ নয়। এবার শুরু হবে নিউ জলপাইগুড়ি থেকে কলকাতা বন্দে ভারতের দৌড়ের গল্প। এক নতুন ছন্দ, এক নতুন গতি, আরও এক টুকরো জার্নি। তো চোখ সরিও না, পরের পার্টটা ভিডিওর বন্দে ভারতের ভিতরের সেই অন্যরকম অনুভূতি সব কিছু তোমাদের সামনে তুলে ধরছি। এনজিপি স্টেশনের বাইরেটা এখন অনেকটা বদলে দিয়েছে। ওই যে দেখো, ওখানে একটা টয় ট্রেনের ছোট্ট ইঞ্জিন দাঁড়িয়ে আছে। বন্দে ভারত দিয়ে দিয়েছে, আর আমাদেরকে আগে যেতে হচ্ছে। আমাদের কোচ নাম্বার হচ্ছে C2, 62, 3 আর 4। এই ট্রেনটার সবই ঠিক, শুধু দুটো আমার জিনিস যেটা আমার পছন্দ হয়নি, সেটা হচ্ছে এক হচ্ছে আজকের টাইমটা, ফেরার টাইমটা, যেটা কিনা 3টের সময় ছাড়ে, তো তাড়াহুড়ো করে বেরিয়ে করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এই ট্রেনটা কিন্তু পুরোটাই সিটিং, মানে সবসময় কিন্তু টানা একদমভাবে বসে থাকতে হবে। একটুখানি যে পাটা মেলবো, এটা যে শোবো, সেইটা কিন্তু পসিবল নাই ট্রেনে। এই ট্রেনের একটা মানে জিনিস আমার যেটা খুব প্রবলেমেটিক লাগছে, যেটা আমার হয়, আমার মতন অনেক মানুষরা হয়তো ফেস করতে পারো, সেটা হচ্ছে মানে আমরা যাবো হচ্ছে ওই দিকে, কিন্তু আমার সিটটা এইদিকে মুভ করা। যেহেতু এটা ওই এক্সিকিউটিভ চেয়ার গান নয়, যেটা পুরো রোটেট করা আছে নর্মাল গুলো বাসের মতন, তো সিটটা ওইদিকে মুভ করা, আমি যাবো ওইদিকে। তো এত ঘন্টা জার্নি, সিটটা আমার পুরো, আমি ফেস করে থাকবো এইদিকে, বাট আমি যাবো ওইদিকে। তো আমার মনে হয় এটা না কোথাও না কোথাও গিয়ে একটু মানে গাটা গোলাতে পারে বা ভালো লাগতে না পারে, বিকজ সবসময় তুমি তোমার জানলার পাশ দিয়ে উল্টো দিকের ডিরেকশনটা দেখছো, রাইট? সবসময় তুমি দেখবে যেদিকে যাচ্ছ সেই দিকে ডিরেকশনটা যদি দেখতে পাও, সেটা খুব ভালো হয়। সো এইটা একটা আমার মনে হয় ছোট্ট ড্রব্যাক। এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, এটা বেশ নিট অ্যান্ড ক্লিন। আমাদের এই ট্রেন নাম্বার 22-302 মানে বন্দে ভারত, এইটা 3টের সময় এনজিপি থেকে ছেড়ে যাওয়ার পরে নেক্সট ট্রেন এনজিপি থেকে কলকাতা যাওয়ার জন্য গাড়ি হচ্ছে তিস্তা তোরসা, যেটা 3:25-এ ছাড়বে এনজিপি থেকে। আর রাত্রিবেলায় মানে ভোর রাত্রি 3:35-এ শিয়ালদা পৌঁছাবে। তিস্তা তোরসা কিন্তু আবার হাওড়া যায় না, যেরকম এটা বন্দে ভারত হাওড়া যাবে, ওটা শিয়ালদা যাবে। Doors are closing. আমাদের ট্রেন কিন্তু একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে, শুধু ব্যাপার হয়ে গেল উল্টো দিকে বসে আছি, যাচ্ছি ওইদিকে। সুপার দিয়ে গেল ফার্স্টে এসে। नंबर पर संपर्क करें। চায়ের একটা প্রিমিক্স দিয়ে গেছে, তারপরে পপকর্ন দিয়েছে, চিড়ে ভাজা দিয়েছে, খাস্তা কচুরি গরম আছে হালকা, খাস্তা কচুরির সাথে সস, আর একটা অ্যাপেল। সবারই কি অ্যাপেল? সবারই অ্যাপেল মোটামুটি। আর এই গরম জল দিয়ে গেছে। চাটা খাবো, চাটা খেয়ে দেখি। ভালো, গরম জলের মধ্যে প্রিমিক্স চা, উষ্ণ গরম আছে একদম হালকা। ঠিক আছে, খাস্তা কচুরিটা ঠিক আছে, তাই না? ঠিক আছে, খাস্তা কচুরিটা।
আর আমাদের ট্রেন কিন্তু এখন কিষানগঞ্জে পৌঁছলো। এর পরের স্টপেজ হবে হচ্ছে বারসুই জাংশন। ট্রেন কিন্তু অলরেডি আমাদের 15 মিনিট লেট চলছে, আর এখন বাজে হচ্ছে 4:02। ট্রেন ছেড়ে দিল কিষানগঞ্জ। একশো 144 কিলোমিটার অতিক্রম করে আমাদের এই ট্রেন প্রায় 20 মিনিট লেটে 4:48 নাগাদ এসে পৌঁছলো হচ্ছে বারসুই জাংশনে। 4:28 নাগাদ পৌঁছানোর কথা ছিল, এখন বাজে 4:48। আর এখানে হল টাইম হচ্ছে ট্রেনের 2 মিনিট। এখানে কফি হচ্ছে আলাদা করে যদি কিনে নাও তাহলে পার কাপ 20 টাকা করে। প্রায় 235 কিলোমিটার অতিক্রম করে এখন এসে পৌঁছলো মালদাতে। প্রায় এখনো 15 মিনিট লেট আছে মালদা। মালদা থেকে কিন্তু রাতের খাবারটা লোডিং হচ্ছে। এতক্ষণ বসে জার্নি করছি, প্রায় এখন বাজে 7:40। কিছুক্ষণ বাদে বোলপুর শান্তিনিকেতন ঢুকবে। সব ঠিক আছে, ট্রেনটার এসি ঠিকঠাক ঠান্ডা হচ্ছে, যারা কোচ অ্যাটেন্ডেন্ট তারা এসে টাইম টু টাইম ক্লিন করে দিয়ে যাচ্ছে, খাবার দাবার সার্ভিসও ঠিক আছে। এখনো ডিনারটা আসেনি আমাদের, বাট এই মানে নর্মাল ট্রেন জার্নিতে যেরকম ওভারনাইট ট্রেন এখানটায় দরজার এখানটায় একটু দাঁড়ানো যায়, একটু বাইরের দৃশ্যটা দেখা যায়, এখানে কিন্তু সেই সুযোগটা নেই। যেই স্টেশনগুলোতে দাঁড়াবে, যে পার্টিকুলার 4টে স্টেশনে দাঁড়াবে, ওখানেই দরজা খুলবে, ব্যাস, তারপরে আবার দরজা বন্ধ হয়ে যাবে, মেট্রোর মতন। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 25 থেকে 30 মিনিট লেট করে 419 কিলোমিটার অতিক্রম করে এসে এখন জাস্ট পৌঁছলো বোলপুর শান্তিনিকেতনে। পরবর্তী স্টপেজ হচ্ছে হাওড়া। খাবার দিয়ে গেছে রাত্রিবেলা, যেহেতু ননভেজ থালি অর্ডার করেছিলাম, তো এখানে ভাত আছে, চিকেন আছে, দেন ডাল আছে, আর এখানে কোনো একটা তরকারি বা ভাজা আছে, দই, সাথে আচারের প্যাকেট দিয়েছে, ঠিক আছে, চামচ দিয়েছে খাবার জন্য, আর রুটি আছে। কেউ কিন্তু ভালো বলেনি, দেখা যাক এবার কীরকম হয় খাবার। আমি কিন্তু হ্যাঁ কিছু এক্সপেক্ট করছি না, বাট জাস্ট ফর দ্য সেক অফ জার্নি যাতে খাবারটা মুখে দেওয়ার মতন হয়, কাজ চালানোর মতন হয়, সেরকমও কিনা সেটা কিন্তু আমি জানাবো। এটা হচ্ছে চিকেন। আমি একটু ঝোলটা একবার টেস্ট করে দেখি, ওই আর কি ঠান্ডা এগুলো। খাস্তা কচুরিটা, চাটা যেরকম গরম গরম ছিল, এই খাবারগুলো কিন্তু ঠান্ডা, নর্মাল। খিদে পেলে কাজ চলে যাবে। ঝাল, মিষ্টি, নুন কিছুই নেই। ভ্যানিলা আইসক্রিম। দশটা 27 আর আমরা কিন্তু হাওড়া ঢুকে গেছি। জাস্ট প্ল্যাটফর্মটা এখন দেবে, তারপরে নেবে যাবো। ট্রেন কিন্তু একদম কারেক্ট টাইমে হাওড়াতে পৌঁছে দিয়েছে। ওভারঅল মানে খুব একটা খারাপ হয়নি জার্নিটা। একদম নির্ধারিত সময় এসে পৌঁছে গেছে বন্দে ভারত এক্সপ্রেস, আর এইটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 6-এ দিয়েছে হাওড়াতে। উত্তরবঙ্গ সিরিজ আপাতত এই এপিসোড 4-এ এসে একটু বিরতি নিচ্ছি। আর শেষ ঠিক বলতে ইচ্ছা করে না আমার এই জার্নিটাকে কখনো। ট্রাভেল হচ্ছে এমন একটা জিনিস যেটা কখনো শেষ হয় না, তো এটা বিরতি একটা। তো এই বিরতির পরে আবার কিন্তু উত্তরবঙ্গ সিরিজ 2 আসবে। এভাবেই আজকের যাত্রা শেষ। আবার দেখা হবে নতুন পথে, নতুন গল্পে। ভালো লাগলে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো পরিযায়ী পাখির সাথে।